আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ, বাইডেনের ভিয়েতনাম। এই সংক্রান্ত বিষয়ে গত 7/5/2024 তারিখে একটি জাতীয় পত্রিকায় আহসান ফেরদৌসের একটি প্রবন্ধ উপসম্পাদকীয় কলামে ছাপা হয়েছে। আমি ওই উপসম্পাদকীয় কলাম থেকে এখন আপনাদের সামনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ, বাইডেনের ভিয়েতনাম এ সংক্রান্ত বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তারপরেই আমার নিজস্ব কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরব। ওই উপসম্পাদকীয়তে বলা হচ্ছে, সিনেটর বার্নি স্যান্ডার্স সম্ভবত যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত বামপন্থী রাজনীতিক। নিজেকে তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। কেউ কেউ আবার, যেমন ডোনাল্ড ট্রাম্প, তাকে খোলামেলাভাবেই কমিউনিস্ট হিসেবে ভৎসনা করতে পছন্দ করেন। ইলেকট্রন নাম শুনলেই আমার কমিউনিজমের কথা মাথায় আসে। ট্রাম্প এই কথা বলেছিলেন কয়েক বছর আগেই। এই স্যান্ডার্স মন্তব্য করেছেন, চলতি ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্ট বাইডেনের জন্য তার ভিয়েতনাম হয়ে উঠতে পারে। 1988 সালে ভিয়েতনাম বিরোধী বিক্ষোভের মুখে অনেকটা বাধ্য হয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন লিন্ডন জনসন। সবাই মানে অধিকাংশ আভ্যন্তরীণ প্রশ্নে জনসন বেশ উদারনৈতিক ছিলেন। কালো মানুষদের ভোটাধিকার আইন তার সময় গৃহীত হয়েছিল। স্বাস্থ্য বিমা ও সামাজিক নিরাপত্তা আইন প্রণয়ন ও তাও জনসনের সাফল্যের খাতায়। অথচ তার জায়গায় সে বছর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন গৌর দক্ষিণপন্থী রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সন। ওই উপসম্পাদকীয়তে আরও বলা হচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে গাজা, ইসরায়েলে অব্যাহত ফিলিস্তিনি জাতি হত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সে কথাতেই স্যান্ডার্সের মন্তব্য। তিনি অত্যন্ত খোলামেলাভাবেই এই ছাত্র বিক্ষোভের একজন সমর্থক। তিনি নিজে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে 1963 সালে নাগরিক অধিকারের পক্ষে বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে অংশ নিয়েছিলেন। সেই কারণে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল। ফলে এটা মোটেই বিশ্বর কোনো ব্যাপার নয় যে ইসরায়েলের হাতে গাজার হত্যাযজ্ঞের তিনি একজন প্রধান সমালোচক। স্যান্ডার্সের এই অবস্থান যে ব্যতিক্রমী তাতে কোনো সন্দেহ নেই। অধিকাংশ মার্কিন রাজনীতিক ইসরায়েলের বিরুদ্ধে ট্রু শব্দটি তুলতে রাজি নন। প্রেসিডেন্ট বাইডেন নিজে ইসরায়েলের একজন প্রধান সমর্থক হয়ে উঠেছেন। এদেশের রাজনীতিতে সফল হতে হলে ইসরায়েলের সমালোচনা বা বিরুদ্ধাচরণ করে টিকে থাকা কার্যত অসম্ভব। সেদিক দিয়ে বার্নি স্যান্ডার্সের উল্টো হওয়ারপন্থী। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সমালোচনাকে অ্যান্টিসেমিটিক বা ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের অধিকাংশ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। একমত স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলের সমালোচনা করার অর্থ ইহুদি বিদ্বেষ নয়। স্যান্ডার্সের গাজায় অব্যাহত হত্যাযজ্ঞের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভকে বাইডেনের ভিয়েতনাম বলেছেন তার যথেষ্ট কারণ রয়েছে। যারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং যারা বিক্ষোভে অংশ না নিলেও ইসরায়েলের প্রতি চলতি মার্কিন নীতিতে বীতশ্রদ্ধ, তাদের একাংশ যদি আগামী নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ভোট দেন অথবা প্রতিবাদ হিসেবে ভোটদানে বিরত থাকেন, তাহলে তার পরাজয় ঠেকানো কঠিন হবে। স্মরণ করা যেতে পারে 2020 সালে জর্জিয়া, অ্যারিজোনা ও উইসকনসিনে সম্মিলিতভাবে মাত্র 44,000 ভোটের ব্যবধানে তিনি ট্রাম্পের বিরুদ্ধে জয় হয়েছিলেন। এই 3 রাজ্যে শুধু যে ছাত্র যুবক ভোটার রয়েছেন তাই নয়, ভারী সংখ্যায় আরব ও মুসলিম ভোটার রয়েছেন। তারাও যদি একই পথ ধরেন তাহলে বাইডেনের ভরাডুবি ঠেকানো মুশকিল হবে। একাধিক মুসলিম সংগঠন ইতিমধ্যে বয়কট বাইডেন নামে প্রচার অভিযান চালাচ্ছে। তাদের প্রচারের ফলেই বাছাই পর্যায়ে 3টি রাজ্যে গড়ে 15% ডেমোক্রেটিক ভোটার বাইডেনকে ভোট না দিয়ে আনকমিটেড বা সিদ্ধান্ত নেই হিসেবে ভোট দিয়েছেন। অনুমান করা হচ্ছে, যারা বাইডেনের গাজা নীতির জন্য তার ব্যাপারে সিদ্ধান্তহীনতা রয়েছেন তাদের ট্রাম্পকে ভোট দেবেন না। সম্ভবত তাদের অনেকেই হয়তো আদৌ ভোট দিতে যাবেন না। তাদের ফলাফল একই হবে, অর্থাৎ অল্প ব্যবধান হলেও
বাইডেন পরাস্ত হবেন। 2016 সালে হিলারি ক্লিন্টন একইভাবে ট্রাম্পের হাতে অবিশ্বাস্যভাবে ঠকে গিয়েছিলেন। 2012 সালে প্রেসিডেন্ট ওবামার তুলনায় কোনো কোনো রাজ্যে 10% বেশি আফ্রিকান আমেরিকান ও লাতিনীয় ভোটার তাকে ভোটদানে বিরত ছিলেন। ওই প্রবন্ধে আর বলা হচ্ছে, চলতি বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে রয়েছে যেসব সংগঠন, তার একটি হলো ডিসেন্ট। তাদের কথাই যুদ্ধবাদীদের হাতে শুধু তাদের নয়, যুক্তরাষ্ট্রের প্রান্তবর্তী সব মানুষের ভবিষ্যতে জিম্মি হয়ে রয়েছে। বাসস্থান, শিক্ষা বা স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ তাদের রয়েছে, কিন্তু যে সম্পদ কাজে লাগানোর বদলে ব্যয় হচ্ছে অন্তহীন যুদ্ধ, ব্যক্তিগত ক্ষমতা ও মুনাফার জন্য। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের রয়েছে দুটি অস্ত্র: প্রচার ও ভীতির ব্যবহার। সংগঠনটি বলছে, যারা ক্ষমতায় বসে তাদের দাবি যে আমেরিকানদের নিরাপদ রাখার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া দরকার। তারা বলে, এদেশের কৃষ্ণকায়ীরা বিপজ্জনক, তাদের সামলাতে প্রয়োজন সামরিক মানের অস্ত্র সামগ্রী। বিক্ষোভকারীরা শান্তি ভঙ্গ করছে, সেই জন্য তাদের আঘাত করতে হবে এবং জেলে ঢোকাতে হবে। সন্ত্রাসীরা আমাদের গণতন্ত্র নিরাপত্তা বিঘ্নিত করছে, অতএব মুসলিম সম্প্রদায়কে নজরদারিতে আনতে হবে। বহিরাগতরা মাদক পাচারকারী ও চোর, অতএব সীমান্তে প্রহরা বাড়াতে হবে। অন্য কথায়, যারা সামরিকীকরণের ফলে নিষ্পেষিত, তারাই নাকি আমেরিকানদের নিরাপত্তার জন্য হুমকি। তাদের এই প্রচারের লক্ষ্য আমাদের একে অপরের ব্যাপারে ভীত করে তোলা। কি মজার ব্যাপার, সবচেয়ে বেশি ভয় তাদের নিয়ে যারা সবচেয়ে দুর্বল। প্রবন্ধটি সংক্ষেপে শেষ করার আগেই বার্নি স্যান্ডার্সের কথায় ফিরে যায়। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছাত্র যুবকরা যে বিক্ষোভ ফেটে পড়েছে তার অবশ্যই কারণ রয়েছে। তাদের দাবি, ইসরায়েলের দক্ষিণপন্থী দিয়ে নেতানিয়াহু সরকারকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ইসরায়েল এর এই সরকার ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করতে এক ভয়াবহ যুদ্ধ লিপ্ত। আমি আশা করব, শুধু নৈতিক কারণে নয়, পলিসিগত কারণে বাইডেন প্রশাসন নেতানিয়াহুকে যা খুশি করার জন্য ব্ল্যাঙ্ক চেক দেওয়া বন্ধ করবে। বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি তার প্রদত্ত অঙ্গীকার লৌহ বেড়ির মতো শক্ত স্থায়ী। তার পক্ষে কি সম্ভব হবে একজন বামপন্থী রাজনীতির এই পরামর্শ মেনে নতুন পথে চলা? সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে আলোচনাটি করছিলাম, এই আলোচনার শেষে আমার দু একটা মন্তব্য করতে চাই। আপনারা জানেন যে ফিলিস্তিনিতে, প্যালেস্টাইনে, গাজায়, এইসব অঞ্চলে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে এই গাজাবাসীর উপর, এই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, যে বর্বরতা চালিয়েছে অতীতে, যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিশু, নারী, পুরুষ, এইসব দৃশ্য অতীতে দেখে, বর্তমানে দেখে সারা বিশ্বের মানুষ মর্মাহত, সারা বিশ্বের মানুষ বিক্ষোভ করছে। আজ ইসরায়েল এই ফিলিস্তিনি রাষ্ট্রে ব্যাপক গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত মেধাবী তরুণীরা তারা বিক্ষোভ করছে। তারা বেশিরভাগই খ্রিস্টান, কিছু আপনার মুসলমান আছে, অন্য ধর্মেরও আছে। তো অন্যান্য ধর্মের মানুষও এই ইসরায়েল বিরোধী বিক্ষোভে তারা ফেটে পড়েছেন এবং এই ছাত্র বিক্ষোভে দমন করার জন্য বাইডেন প্রশাসন তার নিরাপত্তা এবং পুলিশ বাহিনী যেভাবে লেলিয়ে দিয়েছে, এই দৃশ্য দেখে আমার এবং সারা বিশ্বের মানুষের, যে আমেরিকা সারা বিশ্বে যে তারা মানবাধিকার নিয়ে এত কথা বলে, মানুষের বাক স্বাধীনতা নিয়ে এত কথা বলে, তাহলে সেই আমেরিকার মতো দেশে ছাত্ররা তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে না, তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা বিক্ষোভ করতে পারবে না। এটাকে বিশ্ববাসীর পক্ষে মেনে নেওয়া সম্ভব? আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই অবস্থায় আমার যেটা মনে হয় যে আমেরিকার বর্তমান বাইডেন প্রশাসন সারা বিশ্বে, আমেরিকা যেভাবে তারা মাতব্বরি করে, পরাশক্তি হিসেবে নিজেদের শক্তি প্রদর্শন করে, বিভিন্ন জায়গায় যুদ্ধবিগ্রহ লাগিয়ে দেয়, কিন্তু এবার আমার মনে হচ্ছে যে এই ফিলিস্তিনের পক্ষে রাশিয়া বলেন, চীন বলেন, অন্যান্য পরাশক্তি বলেন, শুধু আমেরিকাতেই বিক্ষোভ হয়নি, বিক্ষোভ হচ্ছে জার্মানিতে, বিক্ষোভ হচ্ছে ইংল্যান্ডে, বিক্ষোভ হচ্ছে কানাডায়, বিক্ষোভ হচ্ছে অস্ট্রেলিয়াতে, আরও বাংলাদেশেও আপনার ছাত্র বিক্ষোভ হয়েছে ব্যাপকভাবে। কিন্তু মজার ব্যাপার হলো যে মুসলমানদের বিরুদ্ধে, ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতা চালাচ্ছে, অতীতে চালিয়েছে, তাদের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে আরব দেশগুলোর, মুসলিম দেশগুলোর ছাত্র তরুণীদের কোনো ধরনের বিক্ষোভ নেই, তাদের কোনো বক্তব্য নেই। এটা কি কল্পনা করা যায়?
যে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সারা বিশ্বের ছাত্র, তরুণ, যুবক জনতা বিক্ষোভ ফেরত পড়ছে, অথচ সেই দৃশ্য, ইসরায়েলের বর্বরতার দৃশ্য দেখেও আরব দেশের তরুণ তরুণীরা, তাদের দেশের যুবকরা, তারা সব চুপ করে আছে। এটার অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে আরব দেশগুলোর যুবক, তরুণ তরুণীরা বা মানুষ যত তাদের ভিতরে যন্ত্রণাই থাকুক কেন, তারা যদি বিক্ষোভ করে তাহলে আরব দেশগুলোর যারা শাসক আছে তারা তাদের উপরে নির্মম নির্যাতন চালাবে। তো আজকে যে কথা বলছিলাম, বাইডেন প্রশাসন যেভাবে তার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবার জন্য ব্যয় করছে, এই অর্থ খরচ করাকে এটা আমেরিকার অধিকাংশ মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। সামনে নির্বাচন, বাইডেনের ভাগ্যে কি আছে আমি বলতে পারবো না, তবে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা এবং বাইডেন প্রশাসন যেভাবে অগ্রসর হচ্ছে, এই বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ইসরায়েলকে সামরিক শক্তি দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করছে, এর পরিণতি যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমার ভাবতেও ভয় লাগে। তবে সংক্ষেপে আমি একটা সেন্টেন্স বলে শেষ করব যে বাইডেন প্রশাসন এবং আমেরিকার আন্তর্জাতিক রাজনীতি এবং তাদের যে আন্তর্জাতিক পলিসি এই মুহূর্তে ইসরায়েলকে কেন্দ্র করে আগাচ্ছে। ভবিষ্যতে হয়তো এই সারা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতির যে পরিবর্তন আসবে, সেটা এই পরাশক্তি হিসেবে আমেরিকার ক্ষমতা বর্তমানে যেভাবে আছে সেটি অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। এ কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, দ্বিধাহীন চিত্তে আমি বলতে পারি। তো যাই হোক, আমার কথা না বাড়ি আজকে যে আলোচনাটি শুরু করেছিলাম, যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ, বাইডেনের ভিয়েতনাম, এই আলোচনাটি আপাতত শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।